ভারত কি দিন দিন বিজেপির হাতের মুঠোয় চলে যাচ্ছে? নরেন্দ্র মোদী কি ভারতের একচ্ছত্র অধিপতি হয়ে উঠছেন? কি মনে হচ্ছে দর্শক? ভারতের বিধানসভার সাম্প্রতিক জয়গুলোর ফলে এখন দেশটির ২৮টি রাজ্যের মধ্যে ১৫টিতে বিজেপির মুখ্যমন্ত্রীরা ক্ষমতায়, আরো কয়েকটি রাজ্যে দলটি ক্ষমতাসীন জোটের অংশ। অন্যদিকে এক সময়কার প্রভাবশালী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিভক্ত। যদি এপ্রিল মাসে ভোট হওয়া ছোট দক্ষিণী রাজ্য কেরালায় তাদের জোট জয় পেয়েছে। এসব ঘটনায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একের পর এক রাজ্যে বিজেপির জয়ের ধারাবাহিকতা শুধু একটি দলের নির্বাচনী সাফল্য নয়, বরং ভারতের গণতান্ত্রিক কাঠামো, বিরোধী রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলছে। সমালোচকদের অনেকে বলছেন, ভারত ধীরে ধীরে এক দলের প্রাধান্য ভিত্তিক রাষ্ট্রে রূপ নিচ্ছে। অন্যদিকে বিজেপি ও তার সমর্থকদের দাবি, এটি কেবল জনগণের আস্থা ও উন্নয়ন রাজনীতির প্রতিফলন। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি এক দলের শাসনের দিকে এগুচ্ছে, নাকি এটি কেবল একটি শক্তিশালী রাজনৈতিক দলের স্বাভাবিক উত্থান? দর্শক, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিজেপি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। নতুন ভারত, উন্নয়ন, জাতীয়তাবাদ এবং শক্তিশালী নেতৃত্বের বার্তা দিয়ে দলটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরো বড় ব্যবধানের জয় বিজেপির অবস্থানকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী পর্যায়ে নিয়ে যায়। ২০২৪ সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রেখে বিজেপি পৌঁছে যায় এক অন্যরকম উচ্চতায়। এরপর রাজ্যভিত্তিক রাজনীতিতেও বিজেপি ধারাবাহিকভাবে শক্তিশালী হতে থাকে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে দলটি ক্ষমতা ধরে রাখে বা পুনর্গঠন করে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতেও বিজেপির ফলাফল দেখিয়েছে যে দলটি শুধু হিন্দি বলয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, দক্ষিণ ও পূর্ব ভারতেও নিজেদের ভিত্তি তৈরির চেষ্টা করছে। যেমনটি বলছিলাম, সর্বশেষ ধাপের বিধানসভা নির্বাচনে দুটি শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দলের ঘাঁটিতে ভোটাররা স্থানীয় শাসকদের সরিয়ে দিয়েছেন। এতে বিজেপি বড় ধরনের সুবিধা পেয়েছে, যাকে অনেকেই নির্বাচনী ভূমিকম্প হিসেবেই দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের অভাবকে ঘিরে অর্থনৈতিক হতাশা এবং স্থানীয় পর্যায়ে ওই দলগুলির বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ভোটারদের প্রভাবিত করেছে। এই দুই দলই ২ বছর আগে জাতীয় নির্বাচনে মোদীকে চ্যালেঞ্জ জানানো বিরোধী জোটের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। দক্ষিণের শিল্পোন্নত রাজ্য তামিলনাড়ুতে, যেখানে ভারতের সংযোজিত আইফোন তৈরি হয়, ভোটাররা এক পুরনো রাজনৈতিক দলকে ক্ষমতাচ্যুত করে জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিজয় থালাপতির গড়া নতুন দলকে নির্বাচিত করেছেন। তিনি হাজার হাজার চাকরি তৈরি এবং বেকার স্নাতকদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরে বিজেপির মতাদর্শের বিরুদ্ধে একটি ধর্মনিরপেক্ষ দুর্গ হিসেবে দেখা হতো, অথচ সেখানেই মোদীর দল বিশাল জয় পেয়েছে। বিজেপির দিকেই ঝুঁকে পড়ার পেছনে ছিল রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়ে যাচ্ছে এমন ধারণা, পাশাপাশি তার দলের স্থানীয় কর্মীদের কঠোর ও প্রভাবশালী আচরণ নিয়ে ক্ষোভ। ২ বছর আগে এক ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাতেও ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। নিহত চিকিৎসকের মা বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপির জন্য এক ধরনের আদর্শিক ঘরে ফেরা হিসেবে দেখা হচ্ছে, কারণ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের কয়েকজন ভিত্তিপ্রস্তর চিন্তাবিদ এই রাজ্য থেকে উঠে এসেছিলেন। একই সঙ্গে পূর্ব ভারতে বিজেপির প্রভাব আরো সুসংহত হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর পাশাপাশি ভোট হওয়া আসামেও বিজেপি নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে ভারতের দক্ষিণাঞ্চলীয় কোনো রাজ্যেই বিজেপি ক্ষমতায় নেই। স্থানীয় ভাষা ও পরিচয় নিয়ে প্রবল গর্ব এবং জাতপাত ভিত্তিক সামাজিক ন্যায় বিচারের আন্দোলনগুলো এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে, যেখানে উত্তর ভারতীয় হিন্দি ভাষীদের প্রতিনিধিত্বকারী দল হিসেবে পরিচিত বিজেপির জন্য ভিত্তি গড়া কঠিন হয়ে পড়েছে। তারপরও এবারের বিধানসভা নির্বাচনের জয়ে মোদী ও বিজেপির জন্য স্বস্তিদায়ক এক বড় প্রাপ্তি, কারণ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তারা ক্ষমতায় ফিরলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। এরপর থেকে দলটি রাজ্য নির্বাচনে জোরালো প্রচার চালিয়েছে এবং একের পর এক রাজ্যে জয় পেয়েছে। ভারতের বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে নেতৃত্ব সংকট, আদর্শগত বিভাজন এবং আঞ্চলিক স্বার্থের দ্বন্দ্বে ভুগছে। কংগ্রেস এখনো জাতীয় পর্যায়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও দলটির সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট। অনেক রাজ্যে কংগ্রেসের সংগঠন কার্যত ভেঙে পড়েছে। অন্যদিকে আঞ্চলিক দলগুলো নিজেদের রাজ্যভিত্তিক শক্তি ধরে রাখতে বেশি মনোযোগী। ফলে বিজেপির বিরুদ্ধে জাতীয় পর্যায়ে একটি কার্যকর বিকল্প তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে বহুদলীয় গণতন্ত্র, কিন্তু রাজনৈতিক বিজ্ঞানীরা
ডমিনেন্ট পার্টি সিস্টেম বা প্রভাবশালী একদলীয় কাঠামোর ধারণা ব্যবহার করেন, যেখানে নির্বাচনে থাকলেও একটি দল দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করে। ভারতের ইতিহাসে এমন পরিস্থিতি নতুন নয়। স্বাধীনতার পর কয়েক দশক ধরে কংগ্রেস প্রায় একক আধিপত্য বজায় রেখেছিল। তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের পার্থক্য হলো এখন রাজনীতিতে জাতীয়তাবাদ, ধর্মীয় পরিচয় এবং কেন্দ্রীভূত নেতৃত্বের ভূমিকা অনেক বেশি। ভারতের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিজেপির এই ধারাবাহিক সাফল্য কি গণতান্ত্রিক প্রতিযোগিতাকে দুর্বল করবে, নাকি বিরোধীদের নতুনভাবে সংগঠিত হওয়ার সুযোগ তৈরি করবে? যদি বিরোধী দলগুলো কার্যকর নেতৃত্ব, সুস্পষ্ট নীতি এবং শক্তিশালী জোট গঠন করতে না পারে, তাহলে বিজেপির আধিপত্য আরো দীর্ঘস্থায়ী হতে পারে। অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, কৃষি সংকট বা সামাজিক উত্তেজনা বাড়লে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলেও যেতে পারে। ভারতের গণতন্ত্রের শক্তি সবসময় ছিল তার বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক রাজনীতি। এখন দেখার বিষয়, সে বৈচিত্র্য ভবিষ্যতেও সমানভাবে টিকে আছে কিনা, নাকি দেশটি ধীরে ধীরে এমন এক রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে যেখানে একটি দলই রাষ্ট্র ক্ষমতার প্রায় সব স্তর নিয়ন্ত্রণ করে।